নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ত্বকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যেটা অনেকেরই হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সোরিয়াসিস। এই সোরিয়াসিস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। সোরিয়াসিস কি, এটি সারে কিনা, এটি কি বংশগত এবং এটার কি সম্পূর্ণ নিরাময় সম্ভব? এই সমস্ত বিষয় নিয়ে দর্শক বন্ধুদের যখন বিভিন্ন প্রশ্নের আমরা সম্মুখীন হই, তখন আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডক্টর সন্দীপন ধরকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য প্রথমেই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার স্যার, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সোরিয়াসিস। এই সোরিয়াসিস নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ভ্রান্ত ধারণা রয়েছে। প্রথমে আমি একটু আপনার কাছে আসবো যে সোরিয়াসিস কি। দেখুন, সোরিয়াসিস হলো এমন একটা রোগ ত্বকের যেটা ক্রনিক রোগ, মানে বছরের পর বছর চলতে থাকে। আপনি তো বললেনই সেটা। তো এটাতে আমাদের নর্মালি যে ত্বকে এপিডার্মিস বলে আছে ওপরের লেয়ার, আমাদের তো ত্বকে 3টে লেয়ার, এপিডার্মিস একটা ডার্মিস আর একটা হচ্ছে সাবকিউটিনিয়াস টিস্যু যেখানে ফ্যাট থাকে। তো এই এপিডার্মিসের মধ্যে আবার 4টে লেয়ার আছে: স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম ম্যালপিজিয়াই, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম আর বেজাল সেল লেয়ার। এই বেজাল সেল লেয়ার থেকে স্ট্র্যাটাম কর্নিয়ামে ক্রমাগত সেলগুলো চেঞ্জ হতে হতে স্ট্র্যাটাম কর্নিয়ামে পৌঁছয় এবং এই পিরিয়ডটাকে বলা হয় এপিডার্মাল টার্নওভার। টার্নওভার মানে যে নিচ থেকে একটা বেজাল সেল আস্তে আস্তে নিজের স্ট্রাকচার চেঞ্জ, মরফোলজি চেঞ্জ করতে করতে ওপরে গিয়ে পৌঁছে গিয়ে একদম ফ্ল্যাট হয়ে গেল এবং নিউক্লিয়াসটা চলে গেল, সেটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। তো এই পিরিয়ডটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 28 থেকে 47 বা 49 দিনের মতো। এটা নর্মালি হয়। সেই জন্য এই যে স্কেল, এটা এবারে কি হয়, ওই যে স্ট্র্যাটাম কর্নিয়ামের সেলগুলো ওগুলো স্কেলস হয়ে মানে ছোটো ছোটো ডাস্টের মতো পড়ে যায়। অর্থাৎ আমরা যদি নিজেদের দুটো হাতের তালু কন্টিনিউয়াস ঘষি, কিছু না কিছু আসবেই কিন্তু সবসময়, যতবারই আপনি সাবান দিয়ে ধোন। ওগুলো আর কিছুই না, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই স্ট্র্যাটাম কর্নিয়ামটাকে আপনি ঘষে ঘষে বার করে দিচ্ছেন। ওকে, তো এবার সোরিয়াসিসে যেটা হয়, এই যে এপিডার্মাল টার্নওভার পিরিয়ড যেটাকে বলে, এটা শর্টেন্ড হয়ে গিয়ে মোটামুটি 5 থেকে 9 দিনের মতো হয়ে যায়, যেটা কিনা ছিল 28 থেকে 49 দিন। এত ছোট হয়ে যায়, খুব ফাস্ট তাহলে বেজাল সেল থেকে স্ট্র্যাটাম কর্নিয়ামের সেলগুলো যাচ্ছে, যার জন্য কি হয়, ত্বকের ওপরে হিপটাপ এরকম ইয়েগুলো দেখা যায়, প্যাচগুলো যেগুলোকে আমরা প্লাক বলি, যার মধ্যে প্রচুর স্কেলস। অর্থাৎ এই ফাস্ট টার্নওভারের জন্য এই গ্রোথটা খুব বেশি হয় স্কিনের সেলগুলোর, এইটাকেই সোরিয়াসিস বলে। এবং এগুলো ঝরে পড়তে থাকে এবং আস্তে আস্তে এগুলো ছড়িয়ে পড়ে গায়ের মধ্যে। এবং যারা সোরিয়াসিসের রোগী তারা আমাদের এসে বলেন যে ডাক্তারবাবু, যখন বিছনা থেকে উঠি দেখি বিছনার উপর সাদা 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 সব ইয়ের মধ্যে স্কেলস ছড়িয়ে আছে, মাথা থেকে স্কেলস বালিশের ওপর পড়ে আছে। তো এটা সোরিয়াসিসের রোগীরা অবধারিতভাবে বলে থাকেন এবং স্কিনটা খুব ড্রাই হয় তাদের। স্যার, এবার একটু আসি এই প্রসঙ্গে যে এটা হয় কেন। এটা হয় বেসিক্যালি জেনেটিক ফ্যাক্টর আছে, একটা কারণ আছে। আর একটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। এটাকে সোরিয়াসিসকে এখন মেটাবলিক সিনড্রোম বলে। অর্থাৎ যে সোরিয়াসিস শুধু একা আসে না, তার সাথে আরও অনেক কিছু প্রবলেম নিয়ে আসে। সুতরাং যে কোনো সোরিয়াসিসের পেশেন্টকেই যখন আমরা দেখি, আমি এটা আরেকটু বিস্তারিত বলবো ট্রিটমেন্ট বলাকালীন, তখন আমরা এই মেটাবলিক কজগুলো রুল আউট করতে চেষ্টা করি। অর্থাৎ সোরিয়াসিস, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি যেটাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি, অর্থাৎ তার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বা এইচডিএল বেশি, এবং তার ওবেসিটি। এবং ইউজুয়ালি সোরিয়াসিস পেশেন্টসরা অনেকেই বেশ তাদের ফ্যাট বেশি হয় বডিতে। ওবেসিটি ইজ অলসো এ প্রেসিপিটেটিং ফ্যাক্টর ফর সোরিয়াসিস। ওবেসিটি, আর্থ্রাইটিস, তাকে বলা হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলো সব অ্যাজ এ ক্লাস্টার, অনেক সময় অ্যাজ এ প্যাকেজ আসে। তো সে একটা সিঙ্গল কারণে সোরিয়াসিস নয়, ইট ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ আমরা বলি। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ মানে হচ্ছে তো জেনেটিক্সের সেখানে যেমন একটা রোল আছে, খুব মেজর রোল নয়, মাইনর রোলই আমি বলবো। সোরিয়াসিস ইজ নট এ জেনেটিক ডিজিজ, কিন্তু এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা জেনারেশন কারো সোরিয়াসিস হলে নেক্সট জেনারেশন হবে এরকম কথা নেই, কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আদার ফ্যাক্টরসগুলো এইগুলো।
স্যার আপনি লক্ষণ হিসেবে বলছিলেন যে চামড়া খসে খসে ঝরে ঝরে পড়ে, যেটা বিছানায় পড়ে যায়, সেটা রোগীরা আপনার কাছে এসে বলেন। এর সাথে আর কি কি লক্ষণ আপনারা দেখেন? এর সাথে আমরা দেখি যে প্রচণ্ড চুলকানো একটা কারণ, মাথার মধ্যে প্রচণ্ড খুশকির মতো হয়। পেশেন্টরা অনেকেই আসেন যারা প্রথম সোরিয়াসিস তাদের প্রকাশ পায় মাথার মধ্যে, এবং সেটাকে তারা রিলেট করেন যে মাথার মধ্যে খুশকি হয়েছে। তো অ্যাকচুয়ালি সেটা খুশকি নয়, সেটা সোরিয়াসিস। সেটা প্রথমে কেউ বুঝতে পারেন না অনেকেই। তো এটা একটা। তারপরে চুল পড়া। এই সোরিয়াসিসের জন্য মাথায় যখন খুশকির মতো থাকে ন্যাচারালি একটা হবে, প্রবণতা হবে মাথার মধ্যে চুলকানো, ইরিটেশন হবে, এবং সেই চুলকানোর জন্য হেয়ার ফলিকুলার ট্রমা হবে, এবং সেই ট্রমার জন্য হেয়ারগুলো পড়ে যায় পরবর্তীকালে। সুতরাং চুল এক্সেসিভ হেয়ার ফল হতে থাকে, আর গায়ের থেকেও ছাল ছাল উঠে যেতে থাকে। এরপরে কি হয়, নোক আর হাড় ধরে। অনেকেই কমপ্লেন করে হাতের আঙুলগুলো মুড়তে পারছেন না সকালে উঠে, তার মানে তার আর্লি আর্থ্রাইটিস শুরু হয়েছে। বা অনেকের নোকের প্রবলেম দেখা যাচ্ছে, নোকগুলো খুলে খুলে যাচ্ছে, যেটাকে অনিলকুলাইসিস বলে। নোক খুলে গিয়ে ভেতরটা ইয়েলো হয়ে গেছে, হাওয়া ঢুকে গেছে, রাইট? তো এই যে নোকটা সেপারেট হয়ে যাওয়া নেল বেড থেকে, এটাও সোরিয়াসিসে হয়। আবার নোকের মধ্যে ছোটো 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 অজস্র গর্তর মতো দেখা যায়, যেন কেউ একটা ইয়ে দিয়ে আলপিন দিয়ে ফুটো ফুটো করে দিয়েছে, এটাকে বলে নেল পিটিং। এই জিনিসটাও সোরিয়াসিসের একটা ইম্পর্টেন্ট ফিচার। তো এই সমস্ত চেঞ্জেস দেখা যায় বেসিক্যালি। স্যার এর এজ গ্রুপটা কত, মানে কত বয়স থেকে কত বয়সের মধ্যে হয়ে থাকে? বাই অ্যান্ড লার্জ সোরিয়াসিসের এজ গ্রুপ বলতে আমরা বোঝাই মোটামুটি ধরে রাখুন 19-20 বছর বয়স থেকে কি এই 50-47-50 বয়স পর্যন্ত। কিন্তু এটাও জানতে হবে যে সোরিয়াসিস কিন্তু সমস্ত এজ গ্রুপকেই অ্যাফেক্ট করতে পারে। আমি তো সোরিয়াসিস 1 মাসের বাচ্চাকেও দেখেছি হতে, সোরিয়াসিস হতে। আবার 99 বছরের বয়স্ক মানুষকেও ফর দ্য ফার্স্ট টাইম সোরিয়াসিস হয়েছে এরকম দেখেছি। অর্থাৎ যে কোনো এজেই সোরিয়াসিস হতে পারে। বাট যে এজ গ্রুপটা আমি বললাম যে 19-20 থেকে 47-50, এটা হচ্ছে কমন এজ গ্রুপ, যেখানে সোরিয়াসিস মূলত প্রকাশ পায় ফর দ্য ফার্স্ট টাইম। স্যার আরেকটা বিষয়, যে আপনি রোগ নির্ধারণ নিয়ে বললেন যে অনেকগুলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস থাকে, কোলেস্টেরল থাকে বা আদার্স অনেক কিছু থাকে। তো আপনারা যখন দেখেন, ক্লিনিক্যালি দেখার পর কনফার্ম হওয়ার জন্য কোন কোন ডায়াগনোসিসের জন্য টেস্ট করেন? রাইট, কনফার্ম হওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা যেহেতু সোরিয়াসিসের চিকিৎসাটা প্রথম থেকেই খুব সিরিয়াসলি এবং অ্যাগ্রেসিভলি করি, কারণ এটা একটা ডিজিজ যেটা হুইচ ক্যানট ওয়েট, এবং আর্লি আমরা যদি ট্রিটমেন্ট করি এবং অ্যাগ্রেসিভলি করি, প্রপার মেডিসিন দিই, তাহলে তার অন্যান্য কমপ্লিকেশানগুলো দেখা গেছে অনেক কম হয়। অর্থাৎ একটা সোরিয়াসিস পেশেন্টকে আমি যদি জাস্ট লোকাল ময়েশ্চারাইজার লাগাতে দিলাম বা একটু স্টেরয়েড লাগাতে দিলাম, তাতে তার সোরিয়াসিসটা তো প্রোগ্রেস করার চান্স বেশি রইলই, এবং তাতে করে তার ডায়াবেটিস, তার সঙ্গে যদি তার ওবেসিটি থাকে তাহলে আরও বেশি চান্স, তার লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি, তার হার্টের রোগের কথা আগে আমি বলিনি, কার্ডিয়াক প্রবলেমও হয় সোরিয়াসিসের সঙ্গে, মূলত আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি বা সুগারের জন্য, ডায়াবেটিসের জন্য। তার কিডনি প্রবলেম হতে পারে, সেটা ডাইরেক্টলি সোরিয়াসিসের জন্য বোধহয় নয়, মূলত অ্যাসোসিয়েটেড ডায়াবেটিসের জন্য। তার চোখের প্রবলেম হতে পারে, সেটা সোরিয়াসিসের জন্যও হতে পারে, আইডিওসাইক্লাইটিস বা অ্যাসোসিয়েটেড ডায়াবেটিসের জন্যও হতে পারে, বা হাইপার টেনশনের জন্য হতে পারে। অর্থাৎ অনেকগুলো রোগ একসঙ্গে সোরিয়াসিসের সঙ্গে জড়িয়ে আছে, যে রোগগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সিরিয়াস রোগ, মানে ডায়াবেটিস, হাইপার টেনশন, লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথম থেকেই চাই যে খুব ভালো করে সিরিয়াসলি তাকে ওরাল ওষুধ দিয়ে, যেটাকে আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট বলি, সেগুলো দিয়ে আমরা তার মোকাবিলা করি, যাতে করে তার রোগটা তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসে। এবং আমরা আজকাল বলি কোয়ালিটি অফ লাইফ, তার যে পেশেন্টের সোরিয়াসিস হয়েছে তার কোয়ালিটি অফ লাইফ অনেকটাই কম্প্রোমাইজড হয়, সেটা যাতে তাড়াতাড়ি রেস্টোর্ড হয়, সেইটা আমরা দেখি। আপনারা যখন ট্রিটমেন্ট করে থাকেন, তো ট্রিটমেন্ট আপনারা শুরু করেন কীভাবে? ট্রিটমেন্টটা শুরু করার প্রথমে আমরা কিছু ইনভেস্টিগেশন করি। যেমন একটা সোরিয়াসিস দেখে আমার সোরিয়াসিস মনে হলো, কিন্তু আরেকজনের সেটা দেখে এক্সিমাও মনে হতে পারে। অনেক ক্ষেত্রে সোরিয়াসিস আর এক্সিমার মধ্যে একটা ওভারল্যাপ থাকে, অর্থাৎ একটা প্যাচ দেখে বোঝা মুশকিল হয় সোরিয়াসিস না এক্সিমা, মূলত হাতের এবং পায়ের ওপরে, হাত পায়ের তালুতে, তো খুব ডিফিকাল্ট। তো সেখানে একটা এন্টিটি ডেসক্রাইবড হয়েছে, সেটাকে বলা হয় এক্সিম্যাটাস সোরিয়াসিস, অর্থাৎ একটা ডিজিজ যার মধ্যে এক্সিমার কম্পোনেন্ট রয়েছে, সোরিয়াসিসেরও কম্পোনেন্ট রয়েছে। তো সেই জন্য একটা স্কিন ছোট্ট করে কেটে নিয়ে, এখন খুব সামান্য এটা নখ কাটার মতো নেওয়া হয়, আগেকার দিনে বড় করে কেটে স্টিচ ফিচ করা হতো, সেরকম না। তো এটাকে বায়োপসি বলা উচিত নয়, কারণ বায়োপসি শুনে অনেকে ভয় পান যে বায়োপসি মানে ক্যান্সার, অ্যাকচুয়ালি তাই নয়। এই মাধ্যমে
মিডিয়ার মধ্য দিয়ে আমি জানাতে চাই অজস্র মানুষকে যে বায়োপসি মানে কিছু কেটে দেখা, পরীক্ষা করা মাইক্রোস্কোপের নিচে। আগেকার দিনে বায়োপসি করা হতো শুধু ক্যান্সার নির্ণয়ের জন্য। এখন হেপাটোলজিস্টরা লিভার বায়োপসি করে দেখেন যে লিভারে সিরোসিস হয়েছে না লিভারে হেপাটাইটিস আছে না কি আছে। কিডনি বায়োপসি করেন নেফ্রোলজিস্টরা। অর্থাৎ বায়োপসি মানে কিছু কেটে দেখা যেটাতে আমি 100% শিওর হয়ে যাচ্ছি মাইক্রোস্কোপের নিচে, কোষটা দেখে আমাকে প্যাথোলজিস্ট বলে দিচ্ছেন এইটা ডায়াগনোসিস, যেটা আমি বাইরে থেকে দেখে সবসময় পুরোপুরি নাও বুঝতে পারি। সেই জন্য স্কিনেরও বায়োপসির অত্যন্ত ইম্পর্টেন্স আছে, যেটাকে ডার্মাটোপ্যাথোলজি বলে। তো সেক্ষেত্রে আমি সোরিয়াসিস যদি ডায়াগনোসিস করি তাহলে আমি সোরিয়াসিসের ভালো ওষুধ দিতে পারবো তাকে। এবং তার সঙ্গে আরও টেস্ট যেগুলো আমি বললাম যে আদার কোমরবিডিটিস, এগুলোকে আমরা বলি কোমরবিডিটিস মানে ওবেসিটি যদি থাকে তার লিপিড প্রোফাইল দেবো, আমি তার সুগার দেবো, ফাস্টিং পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার দেবো এবং HbA1c দেবো যে তার ডায়াবেটিস আছে কিনা কতদিন ধরে, এবং তার ক্ষেত্রে তার কিডনি প্যারামিটার্স দেখবো, সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি, ইউরিনারি দেবো, তার লিপিড প্রোফাইল দেবো বললাম, ইত্যাদিগুলো আমরা দিই। এবং যদি এক্সিমা নিয়ে আমার সন্দেহ থাকে সেরাম IgO দিই আমরা। এগুলো দেওয়ার পরে তারপরে আমরা তার ট্রিটমেন্ট শুরু করি। স্যার, এই যে ট্রিটমেন্ট আপনারা শুরু করেন, তো ট্রিটমেন্ট শুরু হওয়ার কতদিনের মধ্যে পেশেন্ট আস্তে আস্তে ভালোর দিকে যান? এখন ডিপেন্ড করছে আমি কী ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি। যদি আমরা তাকে খাবার ওষুধ, ইউজুয়ালি সোরিয়াসিসের যে ওষুধটা সবচেয়ে পুরনো ওষুধ এবং সবচেয়ে এস্টাবলিশড ওষুধ সারা পৃথিবীতে, সেটা হচ্ছে মিথোট্রেক্সের বলে একটা ওষুধ, যেটা রিউমাটোলজিস্টরাও আর্থ্রাইটিসে ইউজ করেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসে, আবার অঙ্কোলজিস্টরাও এটা ইউজ করেন ক্যান্সারে। সেই জন্য মিথোট্রেক্সের সম্বন্ধে অনেক মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে, এবং এই ধারণাটা সাধারণত আসে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে যে এরা যখন ওষুধ দোকানে ওষুধ কিনতে যান তখন ফার্মাসিস্টরা বাড়াবাড়ি করে ফেলেন, তারা বলেন আরে এটা তো ক্যান্সারের ওষুধ। তো তারা ফিরে এসে উদ্ভ্রান্তের মতো বলেন এর ডাক্তারবাবু ক্যান্সারের ওষুধ আমাকে দিয়েছেন। তো আমার মনে হয় মানুষের এটাও বোঝা উচিত যে একটা অ্যাসপিরিনের ট্যাবলেট যেটা কিনা আমরা মাথা ব্যথাতে খাই, আবার একজন কার্ডিওথোরাসিক সার্জন বা একজন কার্ডিওলজিস্ট সেই অ্যাসপিরিনই দেন এটা বয়স্ক মানুষকে, যাতে তার ব্লাডটা চট করে ক্লট না করে। তাহলে একই ওষুধ অনেক কাজে লাগে, এটাই বুঝতে হবে। তো সেরকম মিথোট্রেক্সেট অন্তত 50টা রোগে ইউজ করা হয়, কোনোটাই ক্যান্সার নয় যেগুলো 50টাতে ইউজ করা হয়। তো ওয়ান অফ দ্য কন্ডিশন যেখানে মেথোট্রেক্সেট ইউজ করা হয় সেটা হচ্ছে ক্যান্সার। বাট তার ইউজ এবং তার ডোজ, এবং সাধারণত তারা IV ইঞ্জেকশন মেথোট্রেক্সেট দেয় বা ইন্টারমাস্কুলারলি মেথোট্রেক্সেট দেয়, আমরা ওরালি খেতে ট্যাবলেট দিই এবং খুব অল্প ডোজ, ক্যান্সারে যা ডোজ দেওয়া হয় তার 10 ভাগের 1 ভাগ ডোজ আমরা দিই, এবং সেটাতে সোরিয়াসিস খুব ভালো রেসপন্ড করে। তবে টাইম টু টাইম ব্লাড টেস্ট করতে হয়। আর মেথোট্রেক্সেট ছাড়া মিথোট্রেক্সেট সামান্য দাম, কিন্তু যে ওষুধটা খুব দাম সাইক্লোস্পোরিন বলে, সেটা দামি ওষুধ, কস্টলি ওষুধ, মাসে প্রায় 9-10 হাজার টাকা খরচা হয়। সেটাতে খুব দ্রুত সোরিয়াসিসটা কন্ট্রোলে চলে আসে, যারা অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য এটা খুব ভালো ওষুধ। প্রথম 5-6 মাস আমরা দিয়ে তারপর আমরা মেথোট্রেক্সেটে সুইচ ওভার করি মেনটেনেন্সের জন্য। সুতরাং কোন ওষুধটা আমরা দিচ্ছি, এখন রিসেন্টলি ওষুধ এসছে যেটাকে বায়োলজিক্স বলা হয়, তবে তার দাম অত্যন্ত বেশি, মাসে 40-50 হাজার টাকা মতো খরচা হয় বা তার বেশিও। তো তবে তাতে খুব সিভিয়ার সোরিয়াসিস আমরা ট্রিট করি, মানে যারা একদম মাথা থেকে পা পর্যন্ত বিছনা থেকে উঠতে পারছে না বা যে হসপিটালাইজড হওয়ার মতো অবস্থা, অথচ তাকে মানে অফিসের জব থেকে সে অনেক দিন অফ আছে, তার কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে অফ লাইফে, তো সেক্ষেত্রে সে দ্রুত একটা আরোগ্য চায়, সেক্ষেত্রে বায়োলজিক্স ইজ দ্য বেস্ট। তো ওষুধের ওপর ডিপেন্ড করছে যে সেটা কোনটা ওষুধটা আমি ইউজ করছি কত তাড়াতাড়ি রেসপন্স করবে। বাই অ্যান্ড লার্জ আমি বলবো ওষুধ শুরু করলে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে একটা ভালো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই। পেশেন্টরা নিজেরা ফিল করতে পারে অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 মাসের মধ্যে, রাইট। এবং ট্রিটমেন্ট করলে জিনিসটা মোটামুটি 6-7 মাসের মধ্যে ডিজিজটা একদম কমপ্লিটলি চলে যায়, যেটাকে আমরা বলি ডিজিজ রেমিশনে চলে গেছে। তার মানে এই নয় যে আবার ফিরে আসবে না, আবার রিল্যাপস হতে পারে। রেমিশন অ্যান্ড রিল্যাপস এই কথা দুটো ইউজ হয়। তো আবার যদি রিল্যাপস হয় আবার তাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এইভাবে একটা লং টার্ম ট্রিটমেন্টের আমরা প্ল্যান করি, রাইট। কয়েক বছর আমরা বলে দিই দেখুন 4-5 বছর ট্রিটমেন্ট করতে হবে। কিছু কিছু সময় সোরিয়াসিস বাড়ে, যেমন শীতকালে ড্রাই স্কিনের জন্য বাড়ে, আবার অনেকের সোরিয়াসিস গরমকালেও বাড়ে। তো ওই সময়টা আমরা দামি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করব, বাকি সময় ময়েশ্চারাইজার বা লোকালি লাগানোর কিছু ওষুধ আছে সেগুলো দিয়ে মেনটেন করব। 4-5 বছর ট্রিটমেন্ট করলে যদি ভালো করে প্রথম থেকেই ট্রিটমেন্ট হয় এবং সেই কেউ যদি প্রপারলি ট্রিটমেন্ট নিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় না সোরিয়াসিস একটা মেজর কোনো ইস্যু হতে পারে বা কাউকে মানসিকভাবে বিভ্রান্ত করতে পারে। কারণ সোরিয়াসিসের একটা
আর একটা ভীষণ বাজে অ্যাঙ্গেল হলো যে সোরিয়াসিস থেকে ডিপ্রেশন হয় মানুষের। সোরিয়াসিস ইজ ওয়ান অফ দ্য স্কিন ডিজিজেস যার থেকে কিন্তু মানুষরা ভীষণ ডিপ্রেশনে ভোগেন। আমার কাছে বেশ কয়েকজন ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের কর্মী আছেন যাদের হাতে সোরিয়াসিস আছে, এবং আমাদের সমাজে মানুষের ধারণা আছে যে স্কিনের রোগ মানেই ছোঁয়াচে। তারা বলেন যে ডাক্তারবাবু আমার প্রবলেমটা কি, আমার হাতেরগুলো আপনি সারিদিন গায়ের একটুগুলো না সারুক। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন এরম বলছেন? বলছে আমি যখন ক্যাশ দিতে যাই আমার হাত থেকে ক্যাশ নেয় না অনেকে। তো এটা একটা স্টিগমা, এটা সোশ্যাল স্টিগমা। এই আপনি প্রথমেই বললেন যে অনেক ভুল ধারণা আছে, এই যে এইটাও একটা ভুল ধারণা যে আমাদের স্কিনের যে রোগগুলো দীর্ঘদিন ধরে চলে 99.9% আমি আপনাকে বলে দিচ্ছি এখান থেকে বসে এই মিডিয়ার মাধ্যমে যে তারা নন ইনফেকশাস। সো সেই সমস্ত রোগীকে দেখে নাক ছিটকাবেন না বা বাসে বসার সময় দূরত্ব মেনটেন করে বসবেন না। এটা কিন্তু মানুষকে একটা মেন্টালি আপনি টর্চার করছেন, কিন্তু এইটা একদমই করা উচিত নয়। এটা আপনার সামাজিক কর্তব্য একদমই নয়, এবং আমি এটার ভীষণ বিরোধী আর কি। হ্যাঁ, ইউ ক্যানট টর্চার সামবডি মেন্টালি জাস্ট বিকজ স্কিনের তার একটা রোগ হয়েছে যেটা সম্বন্ধে আপনার সম্পূর্ণ ধারণাও নেই। আপনি তাকে দেখে নাক সিটকে বসছেন। আপনার নিজের পেটের মধ্যে লিভারের গন্ডগোল আছে কি, আপনার পেট খারাপ আছে, ইনফেকশান আছে, আর বা আপনার হচ্ছে এমন একটা রোগ হচ্ছে টিউবারক্লোসিস আছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে না, আপনি নাক দিয়ে টিউবারক্লোসিস ব্যাসিলাই ছাড়ছেন শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে, মানুষের অনেক বেশি ক্ষতি করছেন অজান্তে। কিন্তু স্কিনের রোগী বেচারা সে কিছুই ক্ষতি করছে না, কিন্তু সে একটা ভিক্টিমাইজেশনের শিকার হচ্ছে, একটা স্টিগমাটাইজেশনের শিকার হচ্ছে, সোশ্যাল অস্ট্রাসিজমের শিকার হচ্ছে। এটা কিন্তু একদমই উচিত নয়। যে যাদের সোরিয়াসিস রয়েছে তাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটস কী হবে? তাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যেটা জিজ্ঞেস করেছেন, সোরিয়াসিসের পেশেন্টদের দুটো জিনিস খুব স্ট্রিক্টলি আমরা মানা করি। একটা হচ্ছে অ্যালকোহল আর দুই হচ্ছে স্মোকিং। এই দুটো কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে যারা এমডি পড়ায় ঢোকেন তাদেরকে প্রথমেই আমরা বলে দিই যে সোরিয়াসিসের পেশেন্টকে দুটো জিনিস অ্যাভয়েড করতে হবে। যদি বলা হয় তোমার উত্তরটা কি হবে, তো তাদের উত্তরটা হওয়া উচিত একটা অ্যালকোহল আর স্মোকিং চলবে না, কারণ দুটোই সোরিয়াসিস বাড়িয়ে দেয়। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু আমি বললাম যে সোরিয়াসিসের রোগীদের ডায়াবেটিসের চান্স থাকে, লিপিড প্রোফাইল বাড়ার চান্স থাকে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সোরিয়াসিসের পেশেন্টদের এমন খাবার খেতে হবে যা খুব মিষ্টি জাতীয় খাবার খেতে পারবে না, তাহলে আবার সুগার বেড়ে যাবে। তারপর খুব বেশি অয়েলি খাবার, বিরিয়ানি ফ্যাট মিষ্টি, হ্যাঁ এইগুলো বেশি খেতে পারবে না, ঘি মাখন চলবে না, তাহলে তার লিপিড প্রোফাইলে গন্ডগোল হয়ে যাবে। তো এই জিনিসগুলো তাকে মাথায় রেখে সেইভাবে ফুড হ্যাবিট তৈরি করতে হবে। ভেজিটেবলস খেতে পারবে, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো অত্যন্ত ভালো। মাছ মাংস ডেফিনেটলি খেতে পারে, নো প্রবলেম। তবে মাংসটা, রেড মিটটা যতটা সম্ভব অ্যাভয়েড করা ভালো। চিকেন খেতে পারে। রেড মিট কেন অ্যাভয়েড করতে হবে? কারণ সোরিয়াসিসে ইউরিক অ্যাসিড বাড়ে, আবার রেড মিট খেলেও ইউরিক অ্যাসিড বাড়ে। সুতরাং তার একটা ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশনের টেন্ডেন্সি থাকে সোরিয়াসিসের পেশেন্ট যদি গাদা গাদা মাংস খায়। ফর দ্য সেম রিজন সোরিয়াসিসের পেশেন্ট যদি অ্যালকোহল বেশি খায়, তাহলে অকেশনাল সোশ্যাল ড্রিঙ্কিং ইজ ওকে, কিন্তু রেগুলার বেসিস যদি অ্যালকোহল থাকে তাহলে ইউরিক অ্যাসিড তার বাড়বে। প্লাস হচ্ছে আর একটা কারণ আছে অ্যালকোহল আমরা কেন মানা করি। অ্যালকোহল অ্যান্ড স্মোকিং সোরিয়াসিস বাড়ায় বটেই, এছাড়াও সোরিয়াসিসের পেশেন্টদেরকে এই যে মেথোট্রেক্সেট দিতে হয়, এই দুটোর জন্য লিভার এবং লাং একদম ক্লিয়ার থাকতে হবে। একজন যে স্মোকার তার লাং যে একদম ক্লিয়ার সেটা কখনো ভাবাই যায় না। তো তাদের ক্ষেত্রে মেথোট্রেক্সের জন্য ফাইব্রোসিস হতে পারে, যারা স্মোকার তাদের ক্ষেত্রে ফাইব্রোসিস হয়। আবার যারা লিভারে হচ্ছে প্রচুর অ্যালকোহল খায় তাদের লিভারে সিরোসিস হতে পারে, ফ্যাটি চেঞ্জেস হতে পারে, যেটা কিনা সোরিয়াসিসে মেথোট্রেক্সেট দেওয়ার পরিপন্থী। মেথোট্রেক্সেট বা অন্যান্য ওষুধ, ইনফ্যাক্ট রেটিনয়েডস বলে একটা ওষুধ আছে, সেটাতেও লিভারের ওপরে ড্যামেজ হয় যদি খুব হাই ডোজে বেশি দিন ধরে দেওয়া হয়। তো এগুলো আমরা সবই ব্যালেন্স করে দিই, এবং এটাও একটা আর্ট, ট্রিটমেন্ট ইজ অ্যান আর্ট বলা হয় না, তো এটাও একটা আর্ট। আমরা দীর্ঘদিন ধরে এটা শিখেছি আমাদের প্রফেশনে, শিখতে আমাদের লেগেছে 8, 10, 15 বছর, কীভাবে এটাকে দিতে হয়, কীভাবে এই পেশেন্টগুলোকে লং টার্মে মেনটেন করতে হয়। তো এগুলো আমাদের শিখতে হয়েছে। তার পাশাপাশি লাইফস্টাইলের ক্ষেত্রে এক্সারসাইজ বা প্রাণায়াম, যেহেতু আপনি ডিপ্রেশনের কথা বলেছেন, এটা কতটা ইম্পর্টেন্ট? অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সোরিয়াসিসের পেশেন্টদের অবশ্যই হচ্ছে যোগা, মেডিটেশন, প্রাণায়াম ইত্যাদি করা উচিত। লাইট এক্সারসাইজ তো করা উচিতই। হেভি এক্সারসাইজ যদি নাও পারেন বা কেউ যদি জিমে যেতে নাও পারছেন, ঘরে বসেই অজস্র এক্সারসাইজ করা যায়। তো এটার অত্যন্ত উপকারিতা আছে। মানসিক স্ট্রেস কমায়, আমাদের অ্যাংজাইটি লেভেল অনেক কমায়, বডির ফ্লেক্সিবিলিটি অনেক কমায়,
এবং আমাদের ইমিউনিটি অনেক বাড়ায়। যোগা থেকে ইমিউনিটি যে বাড়ে সেটা স্ক্যান্ডিনেভিয়াতে ফার্স্ট হচ্ছে রিসার্চ হয়েছিল। স্ক্যান্ডিনেভিয়া মানে ডেনমার্ক, নরওয়ে অ্যান্ড সুইডেন, এই 3টে কান্ট্রি। ওখানে এক্সিমার ইনসিডেন্স খুব হাই। তো ওরা দেখেছিল যোগা বা হিপনোটিক স্টান্সের সময়তে আমাদের ব্লাডের টি সেল, বি সেল যেগুলো ইমিউনিটি ইন্ডিকেট করে, তার অ্যামাউন্ট কাউন্ট যেভাবে কমা বাড়া করে, তাতে আমাদের দেখা গেছে ওই সময়তে ইমিউনিটিটা অনেক বেড়ে যায় নর্মালি না করার সময় থেকে। সুতরাং এটা কিন্তু সায়েন্টিফিক্যালি রিসার্চড এবং এস্টাবলিশড যে যোগা ইত্যাদি করলে, মেডিটেশন করলে কিন্তু ইমিউনিটি বাড়ে। অনেক ধন্যবাদ স্যার। আমরা সোরিয়াসিসের নিয়ে যত ভ্রান্ত ধারণা রয়েছে, আশা করি আজকের এই আলোচনা এবং স্যার যেভাবে তুলে ধরলেন, আমার মনে হয় আজকের পর থেকে আপনারা একটা সম্পূর্ণ এবং সঠিক তথ্য পাবেন এবং আপনারা যারা সোরিয়াসিসের শিকার তাদেরও এটা ভীষণভাবে হেল্প করবে। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় আসার জন্য। আমরা আবার স্যারকে পাবো নিশ্চিতভাবে, আশা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে কমেন্ট বক্সে আপনারা লিখে জানান, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।